কীর্তনটা অতি উচ্চমানের সাহিত্য সঙ্গীত। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। গান হলো, এবার ব্যাখ্যা। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। এখন জানতে হবে চিকন শব্দের মানে কি। ও মায়েরা, চিকন শব্দের মানে কি? চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাঙালদের কাছে একরকম, ঘটিদের কাছে আর এক রকম। আপনাদের এদিকে আবার বাঙাল বেশি, মানে পূর্ববঙ্গের লোক বেশি এখানে, যেহেতু এটা একদম খুলনার একদম কাছাকাছি, বনগাঁ থেকে এই অঞ্চলগুলো। এসব বাঙাল ঘটি আমরা নিজেরা তৈরি করেছি। আগেকার দিনে তো আর এসব ছিল না, এসব ইংরেজরা তৈরি করেছে ওই কাঁটাতারের বেড়া দিয়ে। হ্যাঁ, নইলে আগেকার দিনের বাংলা মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে গোটা বাংলা। রাজনৈতিক কারণে এসব ধান্দাবাজি করে আমাদের দেশের কিছু নেতা আছে, নিজেদের দেশের সম্মান করতে জানে না, বিদেশিদের সব শিক্ষায় শিক্ষিত হয়ে এই সব সর্বনাশগুলো করেছে। তো বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, আর ঘটিদের কাছে চিকন শব্দের অর্থ দুই রকম। কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু, আর কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। এইখানে পদকর্তা যে চিকন শব্দটি বলেছেন, সেই চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মানে গোবিন্দের মসৃণ কালো রূপ নয়নে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। আপনারা অনেকে মনে মনে ভাবছেন, তু কালো রূপ আবার মসৃণ, কালো রূপ আবার মসৃণ। এটা ভেবে নাকার কোনো কারণ নেই যে ফর্সা হলেই সুন্দর দেখতে হবে। আপনারা এখানে জেনে রাখুন, ফর্সা মানেই সুন্দর দেখতে নয়। এমন এক কিছু কিছু রূপ রয়েছে যেটা ফর্সা না হলেও তার দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকানো যায় না। ও মায়েরা, তোমরা জানো প্রত্যেক বছর একটা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, সব থেকে সুন্দর দেখতে কে বিশ্বের মধ্যে সেই বছর। তো এইরকম অনেক বিশ্ব সুন্দরী আছেন যারা নাইজেরিয়ান লোক। আর নাইজেরিয়ায় মানে আপনারা বুঝতেই পারছেন কিরকম কালো হবে, কয়লার থেকেও বেশি কালো তারা, কিন্তু তাদের রূপের বলিহারি যাবে, এত সুন্দর দেখতে চোখ ফেরানো যাবে না। তাই কৃষ্ণের যে কালো রূপ সেটা এতটাই মসৃণ যে যার ওই নয়নের মাধ্যমে হৃদয়ে ওই মসৃণতা প্রবেশ করেছে, আর তার হৃদয়ে অন্য কোনো রূপের বাহার ঘটেনি। তাই চিকন কালিয়া রূপ কোথায় লাগিল? মরমে লাগিল, মনের মধ্যে লাগিল। সেই থেকে ধরনে না যায় মোর হিয়া। আমি সেই থেকে ধৈর্য ধারণ করতে পারছি না। তাহলে তার গোবিন্দের রূপের ছটা কেমন? কত চাঁদনী মারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী মারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী মারিয়া বধুর মুখখানি ও মাঝি আছে গো, কত চাঁদনী মারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ মুখখানি মাঝি আছে, কত চাঁদ মুখখানি মাঝি আছে, কত চাঁদ নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো। আগেকার দিনে লোকের বিশ্বাস ছিল আকাশের চাঁদ মানে হচ্ছে অমৃতের রসগোল্লা। ও মায়েরা, রসগোল্লা চিপে ধরলে কি বেরোয়? রস। আগেকার দিনের লোকের বিশ্বাস ছিল চাঁদকে চেপে ধরলে অমৃত বেরোবে। হ্যাঁ, লোকের বিশ্বাস যে চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা, তাকে চেপে ধরলে অমৃতের বিন্দু ধারা বেরোবে। আর ওই পৃথিবী শুধু নয়,
মহাকাশের শত শত চাঁদকে নিংড়ে নিয়ে তাদের ভেতর থেকে যে অমৃত বারিধারা বেরিয়েছে, ওই অমৃত রসধারা দিয়ে যেন গোবিন্দের মুখমণ্ডল মার্জন করা হয়েছে। এত অপূর্ব রূপ। কত চাঁদ নিগাড়িয়া বধুর মুখখানি মাঝিয়াছে গো, না জানি তাই কত সুধা দিয়া। আর গোবিন্দের এই মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? কোনটা সব থেকে দামি জায়গা? যেমন ঘরের মধ্যে সব থেকে দামি জায়গা হলো ঠাকুর ঘর। কি মায়েরা, জুতো পরে রান্নাঘরে ঢুকতে পারবে, জুতো পরে বাথরুমে যাবে, সবার ঘরে যাবে, জুতো পরে ঠাকুর ঘরে ঢুকতে পারবে? তাহলে দামি ঘর, তাই না? যেমন হিমালয়ের মধ্যে সব থেকে দামি জায়গা মাউন্ট এভারেস্ট, তেমনি গোবিন্দের মুখমণ্ডলের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলে ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। আমার বধুর রূপের বলি হারি যাই রে, বধুর রূপের বলি হারি যাই রে। ওই রূপে যে দেখেছে সেই তো ভুলেছে, ওই অধর পানে নয়নে দিয়ে হৃদয় আকুল হয়েছে। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলে ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি হাতে মিশা হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি হাতে মিশা। যেন এবার মানে করি, অধর মানে কি? মায়েরা বলবে, বাবারা নয়। বাবারা বলবে না, মায়েরা বলবে। এরা তো শুধু গন্ডগোল করতেই কীর্তনের আসরে আসে। এই যে সব পপকর্ন খাচ্ছে আর প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়েছে। প্রসাদ পাও, কিন্তু কীর্তনের আসরে সেই ঝামেলা করলে মুশকিল। আমার প্রশ্নের উত্তরগুলো এবার দাও। অধর মানে কি বলো? অধর মানে ঠোঁট। কোন ঠোঁট? লিপস্টিক পরা বন্ধ করে দেবো রে। বাপের কাছ থেকে টাকা নিয়ে কি খালি লিপস্টিক কেনা? আর বরের কাছ থেকে পকেট মেরে শুধু শুধু লিপস্টিক কিনছো? লিপস্টিক কেনা বন্ধ করে দেবো যদি বলতে না পারো। অধর কাকে বলো? বলো অধর কাকে বলে? মায়েরা বলো। বাবারা কেন বলবে? বাবারা কি লিপস্টিক পরে নাকি? তোমরাই তো পড়ো, তোমরা বলো। লিপস্টিক পরবে যেখানে সেটাই আপনারা জানা আছে, তাহলে অধর কোনটা? আরে ঠোঁট তো বুঝতে পারছি, কোন ঠোঁট? খালি একবার করে বলে ঠোঁট। আরে ঠোঁটের তো দুটো পাপড়ি, উপর নিচে। কোন ঠোঁটটা? হ্যাঁ, উপরের ঠোঁট। একটা বেলেট আছে, বেলেট নইলে ছুরি আছে কিছু? উপরের ঠোঁট। ও মায়েরা কোন ঠোঁট? নিচের ঠোঁট। উপরের ঠোঁটের নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটের নাম হচ্ছে অধর। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলে ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি হাতে মিশা। নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে। নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে। আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তার, জাতি কুল মজাইল তার। মেঘের মাঝখান থেকে যখন বিদ্যুৎ চমকিত হয়, তার একটাই বিদ্যুতের শোভা জগতের অন্ধকার দূর করে। তেমনি গোবিন্দের ওই নয়ন মেঘ থেকে, বদন মেঘ থেকে যখন দাঁতের শোভারূপী বিদ্যুৎ ঝলকানি দেয়, তখন হৃদয়ের অন্ধকার দূর করে। নবীন মেঘের পরে
বিজরি প্রকাশ করে নদী নমে এর পরে বিজলি প্রকাশ হয়। করে লয় ধরো কেমন ওই নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে নবীন মেঘের এর পরে বিজলি প্রকাশ করে নবীন মেঘের নবীন মেঘের নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে নবীন মেঘের পরে বিজলি প্রকাশ আমার জাতি কুল মজাগিল তাই জাতি কুল মজাগিল তাই আমার জাতি কুল মজাইল তার জাতি কুল মজাইল ভুরু যুগ সন্ধান কামের কামানবান ভুরু যুগ সন্ধান সন্ধান কামের প্রমাণ ভুরু যুগ সন্ধান ভুরু যুগ সন্ধান কামের কামানবান ভুরু যুগ সন্ধান কামের প্রমাণ কামেরও কামানো বান। আপনাদের দিকে শীতকালে কাঁধে তুলোর বস্তা নিয়ে বিহারিরা আসে না লেপ বানাতে, আসে না? আছে তো, সেই দেখবেন ধনুকের মধ্যে একটা দেওয়া থাকে আর সেই দড়ির ওপরে এই মুগুর পেটা করে ড্যাউ 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 করে আওয়াজ হয়। তুলোকে পেটে তুলোকে ধনে ওই জন্য তুলোগুলো চ্যাপটা থেকে ফুলে ওঠে। ওই জন্য আমরা একটা বাংলায় কথা বলি না, তুলো ধনা করে ছাড়বো, বলে না মারামারি করলে। তুলো ধনা মানে প্রচন্ড মার। ওই তুলোর উপরে ওই সুতোটা রেখে ওই মুকুটটা নিয়ে মারে, ওইটাকে বলে ধুনান। কি বললাম? ধুনান। তুলোকে ধুনা হয় বলে ওইটার নাম হচ্ছে ধুনান। তো ওই যে ধুনান মানে কিন্তু পদকর্তা এইখানে সাহিত্যে বলেছেন ধনুক। যখন দেখবেন ওই তীর মারা হয়, তীর যখন আছে তাহলে ধনুক নিশ্চয়ই আছে। গোবিন্দের ভুরুটা এই পার থেকে শুরু হয়ে এই পার পর্যন্ত জোড়া ভুরু, তাই দূর থেকে দেখে মনে হতো যেন ধনুক। ভুরু যুগ সন্ধান কামেরও কামানবান ভুরু যুগ সন্ধান কামের প্রমাণ হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে মন্দিত দুটি আখি হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে মন্দিত দুটি আখি ললিতা বিশাখা বলছে, ওরে রাধে তোর বধুর নয়ন, তোর ভুরুর যদি ধনুক হয়, গোবিন্দের জোড়া ভুরুটা যদি ধনুক হয়, তাহলে ধনুক আছে মানে বাণ নিশ্চয়ই থাকবে। তাহলে তোর বধুর বদনে বাণ কোথায়? রাধারানী বলে, ওরে ললিতা ওই ভুরুর নিচে তাকিয়ে দেয় নয়ন, ওই যে নয়ন বাণ, নয়ন ভুরুর নিচেই নয়ন, ওইটাই তীর। ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমার পানে আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি সেই হইতে শ্যামের রূপ আপনারা বলুন তো শেল কাকে বলে? শেল কাকে বলে? শেল বোঝো, তুমি বোঝো শেল নাকি মানে শেয়াল? শেল মানে শেল নয়, শেল মানে হচ্ছে একটা বিশেষ ধরনের তীরের নাম। মেঘের আড়াল থেকে ইন্দ্রজিৎ লক্ষণকে যে তীরটা মেরেছিল তার নাম কি? শক্তি শেল। শেল মানে হচ্ছে একটা বাঁকা বান। কিরকম বাঁকা বান দেখে নিন, আমার আঙুলের দিকে দেখুন, এইরকম বাঁকা বান, মুখটা ছুচলো আর পিছনের দিকে বর্ষির মতো বাঁকা। এটার উপকারিতা কি? এটা বুকের মধ্যে যখন মারবে তখন গেঁথে যাবে, কিন্তু আর টেনে বের করতে পারবে না। ওই যে বাঁকা আছে ওইটা আটকে যাবে মাংসপিণ্ডে। এবার যদি তুমি টেনে হিঁচড়ে বের করতে যাও তাহলে পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে তবে বেরোবে।
মানে ওই বানটা মারা মানে তোমার মৃত্যু অবধারিত হবেই হবে। তাহলে গোবিন্দের যে নয়ন বান ওটা সোজা বান নয়, ওটা হচ্ছে বাঁকা বান, যার বুকের মধ্যে একবার প্রবেশ করবে আর কোনোদিন বেরোবে না। যদি টেনে হিচড়ে বের করতে যাও তাহলে প্রাণ নিয়ে বেরোবে আবার গোবিন্দের রূপ মাধুরী। তাই গোবিন্দের নয়নের দিকে যে একবার তাকাবে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ সে ভুলে যাও। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। যমুনার জল হইতে। ললিতা বলছে রাধে তোর এই সর্বনাশে কাণ্ড কখন হলো বল? তুই একটা রাধারানী, নায়িকা শিরোমণি, বৃষভানু নন্দিনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী, তোর এই সর্বনাশে কাণ্ড কখন ঘটেছে বলে রাধে? তোর মতো একটা রাজার মেয়ে একটা রাখাল ছেলের পাল্লায় পড়ে সব খুইয়ে দিলি, এ কি তোর উচিত হয়েছে? চিরকাল দেখবেন নায়ক নায়িকার বইয়ে, নায়ক নায়িকার সিনেমায় দেখবেন হয় নায়ক গরিব নইলে নায়িকা গরিব, হয় নায়ক বড় লোক নইলে নায়িকা বড় লোক। হ্যাঁ, হীরক জয়ন্তী দেখেননি সিনেমা? ছেলে গরিব, মেয়ে খুব বড় লোকের মেয়ে, তার মধ্যে দুজনের মধ্যে প্রেম হয়েছে, সেই প্রেমের জন্য কি না কি হয়ে যাচ্ছে একেবারে উথাল পাথাল, তাই না? তাই তো বাড়ির লোক তো বলবে যে তুই এত বড় একটা ঘরের মেয়ে হয়ে তুই একটা বিক্রি ছেলের সঙ্গে প্রেম করলি, তো লজ্জা করে না? তখন ললিতা বিশাখাও তাই বলছে, তুই একটা রাজার মেয়ে হয়ে রাখাল ছেলের প্রেমে পড়েছিস, তোর লজ্জা করে না? তাহলে সর্বনেশে কাণ্ড কখন থেকে ঘটলো রাধে বল? কখন থেকে ঘটেছে, কবে থেকে ঘটেছে? তখন রাধারানী বলছে, ললিতারে কবে থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা 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 সারে গামা মামা মামা গামা মা গামা মা গামা গামা মা গামা 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 পামা পামা গামা গরে গরে সা সাগরে গা সাগরে সারে নি রে 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 নি রামা রে রে সারে গামা রে সারে নি সাদা। সমস্ত পর্দা ভৈরবীর, কিন্তু ভৈরবী নয়, গৌরী রাগ। সাগামা ধাদা নি সাদা পাদা মাপা গামা গামা রে গা সারে নি সা 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 গামা রে সা গামা রে সা গামা রে সা। যমুনার জল হইতে উঠিয়া আসিরে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাম, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাম। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়েটি হয়? বলি আবার কেমন কথা, আমরা কি এখানে হুড়ে হুড়ে বসে আছি কেনটা? নিশ্চয়ই বিবাহ হয়।